ছন্দ নিয়ে আবার সবার একটু ভয় আছে, যে ছন্দ মানেই অনেক অঙ্ক টঙ্ক করতে হয়। না, আমরা আজকে ছন্দকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি কবিতায় সেগুলোই করব। অঙ্ক টঙ্কর মধ্যে আজকে আমরা ঢুকবো না, যেন অঙ্কগুলো কম বেশি আমরা ক্লাসে একটু একটু করে দেখি করি। আচ্ছা, এই ছন্দের যে কথাগুলো বলছিলাম না, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতায় বা যে ঘুরে ঘুরে এসেছে, আমি এটা একদিন একজনকে বলতে শুনেছি এইভাবে, এই কবিতাটায় এটা ঘুরে আসেনি, কিন্তু আমরা কিভাবে মাঝে মাঝে ছন্দগুলোকে ভাঙি বা অন্যভাবে ব্যবহার করতে যাই, করতে গিয়ে অনেক সময় কবিতাটা সুন্দর হয়, কিংবা কবিতাটা মনে হয় কেমন যেন একটু হলো। যাই হোক, এই কবিতাটা সেকেন্ড স্ট্যান্সাতে আমি এটা বলতে শুনেছি, যা খুশি তাই করতে পারে আর্মি আর পুলিশ, কারফিউ পথে কারফিউ চলে চারমিনার। এটা করতে গিয়ে ছন্দের যে মজাটা ছিল সেটা তো গেল, কোথাও একটা মনে হলো যে কবিতার অভিঘাতটাও চলে গেল। যা খুশি তাই করতে পারে আর্মি আর পুলিশ পথে কারফিউ। ওই যে একটা ছবি তৈরি হচ্ছে যে পুলিশ মানে আর্মি আর পুলিশ যা খুশি করতে পারে, সেটা আমার মনে হলো না। আমার মনে হয়েছে কবিতাটা পড়ে যে যা খুশি তাই করতে পারে আর্মি আর পুলিশ পথে কারফিউ চলে চারমিনার। যে এইগুলো টুকরো টুকরো ছবি, যে আর্মি যা খুশি করতে পারে, তার সঙ্গে কি যোগ হয়? পুলিশ পথে কারফিউ চলে চারমিনার, একেবারে সমস্ত একটা ডোন্ট কেয়ার করার ব্যাপার। তো যাই হোক, এইটা আমি বললাম যে ওইখানে ছন্দটাকে সে ভাঙতে চেয়েছিল, কিন্তু আমার কোথাও মনে হয়েছে যে তার ছবিটা এখানে নষ্ট হয়েছে কবিতার। ছন্দকে আমরা ভাঙতেও পারি, তৈরিও করতে পারি। আচ্ছা, আমি এই জায়গাটাকে ধরতে চাইছি, এইটা আমি আর শুভারাধা থাকবে মাঝে মাঝে। আমি প্রথম পর্ব লিখেছিলাম, তার কারণ ওটা গতকাল আমাদের শুরু হয়েছিল এবং গতকালের পর্বটাই আমরা কন্টিনিউ করলাম। সেই অর্থে এটা চতুর্থ পর্বে আমরা চলে এসেছি। আজকে প্রথম পর্বটা চলে গেছে, যে আমাদের কবিতার ছন্দ আমরা কিভাবে ধরবো। লেখাতে একরকম ছন্দ, আবৃত্তিতে কি আমরা সেই ছন্দটা ওইভাবেই বলবো নাকি অন্যভাবে বলবো, এই নাকি আমাদের সেই স্বাধীনতা আছে যে আমরা অন্যভাবে ভাবতে পারি। তার আগে যে বললাম অঙ্ক করবো না, কিন্তু এই যে এই হচ্ছে ছন্দ, এক একজন এক এক রকম ভাবে যাচ্ছে, বুঝতেই পারছো। তো এই যে টুকটুক করে যাচ্ছে, দৌড়ে 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 যাচ্ছে, এইগুলো হচ্ছে যে এক একটা কবিতা এক এক রকম ভাবে চলে, সেইটাই হচ্ছে ছন্দ আমাদের চলার মতন। তো আমরা একটু কি বাংলাতে আমরা সাধারণত তিনটে ভাবে ছন্দকে দেখি। এটা আবারও বলছি, অঙ্কে যাব না, কিন্তু নামগুলো বলে দিই। অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত আর স্বরবৃত্ত। এর আলাদা আলাদাও কিছু নাম আছে। স্বরবৃত্তের নাম হচ্ছে দলবৃত্ত, অক্ষরবৃত্তের নাম মিশ্র কলাবৃত্ত, আর মাত্রাবৃত্তের নাম হচ্ছে কলাবৃত্ত। কিন্তু সে নামটাম যাই থাক, আমরা একটু তাদের চলনটা জাস্ট দেখবো। এই যে আস্তে আস্তে যাচ্ছে বেশ ধীরে সুস্থে, এই চলনটা হচ্ছে অক্ষরবৃত্ত, যে একটু ধীরে 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 যাচ্ছে। এই যে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, কিংবা আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। এগুলো হচ্ছে, এই চলনটা হচ্ছে অক্ষরবৃত্ত। অন্ধকার বনচ্ছায়ী সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ। এইটা হচ্ছে অক্ষরবৃত্ত। এরপরে আরেকটা দেখো, আরেকটু জোরে জোরে যাচ্ছে, বেশ একটা দোলা আছে। এই যে দোলাটা, এইটা হচ্ছে মাত্রাবৃত্ত। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। এই যে চলনটা, এটা হচ্ছে মাত্রাবৃত্ত। ওটা অক্ষরবৃত্তের মতন অতটা দ্রুত, অতটা ধীর নয়, যে একটা স্প্রেড করে এরকম যাচ্ছে, এটা তা নয়। এটা হলো একটা বেশ টাক 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 ঝানঝান 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 এরকম একটা ব্যাপার আছে। আবার দেখো, এই যে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে একদম ঠাক 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 করে করে, এইটার যে অবচিটা,
ছিপখান তিনদার তিনজন বাল্লা চৌপর দিনভর দেয় দূর পাল্লা আকটুম বাকটুম ঘোড়াটুম সাজে ঢাল মৃদং ঘোকর বাজে কিংবা মেঘমুলুকের ঝাপসারাতে রামধনুকের আচ্ছায়াতে তাল বেতালের খেয়াল সুরে কান ধরেছি কণ্ঠ পুরে এই যে টাকটাক করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এইটার নাম হচ্ছে স্বরবৃত্ত। তা আমরা দেখলাম যে এরকম তিনটে ভাবে তার চলন। এখানে কি তাহলে অনেক সময় ওটাকে বলে তান প্রধান, ধ্বনি প্রধান আর শ্বাসাঘাত প্রধান, যে হা এরকম যেন একটা আওয়াজ পাওয়া যায় দলবৃত্ততে স্বরবৃত্ততে। আর মাত্রাবৃত্ততে ওই যে একটা এটা আমরা একটা ধ্বনি প্রধান পাই, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, আর এটা যেটা তানের মতন। হ্যাঁ, ওই যে বাংলার মুখ আমি দেখিয়াছি না, এই এরকম আমার মনে হয় যে আমি যদি ওটা সাউন্ড ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ থেকে, এটা কিন্তু এরকম শুনতে লাগবে। আচ্ছা, এই কবিতাটা সকলের পরিচিত কবিতা, তাই তো? আচ্ছা, একবার একটু একসঙ্গে বলো তো, কিভাবে বলো? ঠিক আছে, আচ্ছা আমরা এই পর্যন্ত নিলাম। কি মনে হচ্ছে এটা তাহলে চলন দেখে? অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, চলন দেখে বলো, কিছু বলার নেই। মাত্রাবৃত্ত মনে হচ্ছে তো? এটা একেবারে স্বরবৃত্তের কবিতা। আকাশ তলে উঠল ফুটে আলোর শত দল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। মানে স্বরবৃত্তের কবিতা তুমি স্ট্রেচ করলেও স্ট্রেচ করে পড়তে পারো, কিন্তু অক্ষরবৃত্ত বা মাত্রাবৃত্তের কবিতা কখনো তুমি ওই রকম ভাবে পড়তে পারবে না স্বরবৃত্তের মতন করে। কাজেই স্বরবৃত্ত ছন্দটা খুব ইন্টারেস্টিং ছন্দ। আমরা এটাকেই ভাঙতে পারি, এটাকেই গড়তে পারি বেশিরভাগ ক্ষেত্রে। এটাকেই কিন্তু আমরা ভেঙে ফেলতে পারি, এটাকেই আমরা তৈরি করতে পারি, এটাকে নিয়েই আমরা নানান ভাবে খেলা করতে পারি। সেই জায়গাটাকে হয়তো আমরা একটু ধরবো। অক্ষরবৃত্ত নিয়েও করা যায়, যে আমি যদি বলি মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, এটা আমরা পাঁচালির মতন করেও বলতে পারি। আবার কিন্তু আমরা তো মেঘনাদ বধ কাব্য ওইভাবে বলবো না। আবার অক্ষরবৃত্ত নম 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 সুন্দরী মম, ওটা অক্ষরবৃত্ত, ওটা আমরা অন্যভাবে বলতে পারি। নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি, এরকম স্ট্রেচ করে বলতে পারি। আরেকটু স্পিডে বলতে পারি, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। তো কিন্তু করতে পারি, কিন্তু অতটা ওরকম ভাবে নম 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 জন এটা পারবেই না বলতে। কিন্তু স্বরবৃত্তটা তুমি স্ট্রেচ করেও বলতে পারবে, চাইলে তুমি এরকম ভাবেও বলতে পারবে, নানান ভাবে বলতে পারবে। কাজে খেলাটা সব থেকে বেশি করা যায় স্বরবৃত্ত নিয়ে। তো সেই জন্য এটাতে আমরা কনসেন্ট্রেট করবো। মনে রাখার দরকার নেই যে এটা স্বরবৃত্ত, কিন্তু এই কবিতাগুলো যেমন ছন্দে বলা যায় আমরা এরকম স্ট্রেচ করেও বলতে পারি। তাহলে দেখো, আমরা কিন্তু নিজের অজান্তেই সেই ছন্দটাকে ভাঙলাম। সুতরাং পরীক্ষার খাতায় যদি লিখতে হয় কবিতাটা অবশ্যই স্বরবৃত্তের কবিতা, কিন্তু আমরা বলছি মাত্রাবৃত্তের মতন করে, বা ওসব ভাবারও দরকার নেই। আমরা বলছি কিন্তু টেনে টেনে। আমরা স্বরবৃত্ত মানেই যে এরকম এরকম করে ছুটতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এটা কবিতার আবৃত্তির ক্ষেত্রে এইটা মনে রাখলে হবে না যে আচ্ছা এটা তো স্বরবৃত্তের লেখা কবিতা, আমার কিন্তু ওইভাবে বলা উচিত, ছন্দটা আবৃত্তিকার ভুল করছেন, এটা কিন্তু তা নয়। ছন্দ আমাকে ধরতে হবে কবিতার স্পিরিটটা, যেটা আমরা এতক্ষণ ধরে বললাম যে কবিতার স্পিরিটটাকে ধরা, কোন কবি কোন সময়, এত কথা কিন্তু আমরা শুধু বললাম যে কবিতার স্পিরিটটাকে ধরার জন্য। এটার ক্ষেত্রেও তাই, যে কবিতার স্পিরিটটাকে আমরা ধরবো। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীনর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। এই চলন এটাও স্বরবৃত্ত। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, কেউ কেউ এইভাবে বলেন, তার কাছে হয়তো এটা এইভাবে ধরা দেয়। হ্যাঁ, তো এটার মধ্যে আবারও বলছি তিনি এভাবে এক্সপেরিমেন্ট করেন, আর কেউ কেউ করেন আর কি, কিন্তু সেটা অনেকে মানে হয়তো সেটা ভালো লাগে লাগে না, আমার কাছে সেটা পৌঁছচ্ছে কিনা সেটা অন্য ব্যাপার, কিন্তু ওটা স্বরবৃত্ত
কলাবৃত্তেরই চলন, কিন্তু আমরা বলি না, বেশিরভাগই বলি না কেন, আমার কাছে অন্তত ওইভাবে কবিতাটা ধরা দেয় না। আমার মনে হয় যে এটা একটা বিরাট, একটা মহামানবের সাগরতীর, একটা বিরাট ব্যাপার, একটা বিরাট ব্যাপ্তি, এটাকে ছড়িয়ে বললেই শুনতে ভালো লাগে। তো সেজন্য আমরা বেশিরভাগই যখন বলি, আমার মনে হয় কবিতাটা কৃষ্ণকলি, আমি ওটাও তো দলবৃত্তেই লেখা ছন্দটা, কিন্তু আমরা তো কৃষ্ণকলি আমি তারি বলি, কালো তারে বলে গায়ের লোক, এরকম ভাবে তো আমরা বলতে পারি না। বললে সেই সৌন্দর্যটাই কিন্তু আমাদের বলার মধ্যে দিয়ে ফুটবে না। তাহলে যেটা শ্রাবন্তীদি বলবার চেষ্টা, মানে বলছেন, বলবার আমরা বোঝানোর চেষ্টা করছি যে কবিতার ছন্দ বা ব্যাকরণের ছন্দ, বৈয়াকরণিকের ছন্দ এবং আবৃত্তিকারের ছন্দ কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা। দুটোকে একভাবে দেখলে কিন্তু হবে না। মানে ওরকম ছুরি কাঁচি নিয়ে বসে যে কোনটা কত মাত্রা, কোনটা কত কি, আমরা ওইভাবে এটা দলবৃত্ত, এটা কলাবৃত্ত, এটা মিশ্র কলাবৃত্ত, ওইভাবে আমরা দেখতে পারি। সেটা বৈয়াকরণিক ওইভাবে বা ছান্দসিক তিনি ওইভাবে বিশ্লেষণ করতে পারেন আর কি। কিন্তু সেই আবৃত্তিকারের ছন্দটা সেটা থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তী একবার লিখেছি, কবিতার ক্লাস, হ্যাঁ, কবিতার ওই প্রবোধচন্দ্র সেন তো সবসময় ছন্দ নিয়ে বিশ্লেষণ করতেন। তাই নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতার ক্লাসে লিখেছেন যে ছন্দ বিচার, মানে কি বলবো, ছন্দ ভাগ করাটা অত্যন্ত জটিল। উনি লিখছেন প্রবোধচন্দ্র ছিলেন একটি ছন্দশাস্ত্র গ্রন্থকার, প্রবোধচন্দ্র ছিলেন একটি ছন্দশাস্ত্র গ্রন্থকার, এমন তিনি ছন্দতত্ত্বের করতেন মর্ম ব্যক্ত, দিনের মতো বিষয় হতো রাতের মতো অন্ধকার, জলের মতো বিষয় হতো ইটের মতো শক্ত। এমনই যদি আমরা প্রচলিত কবিতাকে এরকম ছন্দের আওতায় ফেলি, দেখবো দিনের মতো বিষয় হচ্ছে রাতের মতো অন্ধকার, জলের মতো বিষয় হচ্ছে ইটের মতো শক্ত। সেটা মনে পড়ে গেল। মানে এই যে দলবৃত্ত কবিতা আমরা বলছি একদম কিন্তু অন্য স্টাইলে, এই কবিতার ছন্দ এবং আবৃত্তিকারের ছন্দের এই পার্থক্যটাই আজকের আলোচনার মধ্যে দিয়ে তোমাদের কাছে পৌঁছে দেবার একটা চেষ্টা চলবে। হ্যাঁ, এবারে ছন্দ আমরা কিভাবে দেখো ভাঙতে পারি, এটা তো আমরা দেখালাম। একটা সহজ পাঠী একটা জায়গায় রয়েছে, খুব সাধারণ কবিতা, কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। এটা রবীন্দ্রনাথই সহজ পাঠে নির্দেশ দিয়ে গেছেন যে কবিতাটা দুই ভাবে পড়া যেতে পারে। একটা হচ্ছে এটা, যেটা আমরা বললাম, কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। হ্যাঁ, এইটা নিজেই ভেঙে দিয়ে গেছেন যে এরকম ভাবে পড়া যায়, সহজ পাঠেই আছে। এবং বলছেন দ্বিতীয় ভাবে পড়লে ছন্দটা, কবিতাটা অনেক বেশি আমাদের কাছে ধরা দেয়, কিন্তু ছন্দ বিচার সেটা বলছে না। তো এইভাবে ছন্দ আমরা তৈরি করতে পারি, ভাঙতে পারি, ইত্যাদি ইত্যাদি। এরপরে আরেকটা যাচ্ছি, এটা আমরা আমাদের লাগলো তো অনেকটা বাইরে, হ্যাঁ এটা অনেকটা লাগলো তো যে আমাদের মাত্রাবৃত্তের মতন, তোমরা বললে যে আরেকটু ধীর লয়ে গেল, ওরকম ভাবে আমরা অনেকে বলে যে এই কবিতাটা ছন্দের কবিতা, বা আমাদের একটা ছন্দের কবিতা তৈরি করতে দিন। এবার ছন্দের কবিতা বলে সেইভাবে কিছু হয় না। যখন আমরা ছন্দের কবিতা বলি তখন ছন্দের হয়তো আমরা বোঝাতে চাই যে যেগুলো ওরকম খুব রিদমিক, আমাদের ওরকম স্পিডে বলতে, বেশ একটা রাইমে বলতে ভালো লাগে, সেই দোলাটাকে হয়তো আমরা ধরতে চাই। কিন্তু প্রত্যেকটা কবিতারই এরকম ছন্দ আছে, এমনকি যেগুলোতে আপাতভাবে অন্তমিল নেই সেগুলোরও একটা ছন্দ আছে। এরপরে আরেকটাতে আমি যাচ্ছি, এইটা রবীন্দ্রনাথ লিখেছিলেন। এটা কিভাবে পড়বে, একজনকেও পড়ো জায়গা থেকে। জোরে পড়ো, জায়গা থেকে একটু জোরে পড়ো। চলনটা দেখে পর কিরকম যাচ্ছে, চলনটা বল। যুদ্ধ যখন সাঙ্গ হলো, বীর বাহু বীর চবে, বিপুল বীর্য দেখিয়ে হঠাৎ এলেন মৃত্যুপুরে, যৌবনকাল পার না হতেই কওমা সরস্বতী, অমৃতময় বাক্য তোমার সেনাধ্যক্ষ পদে, কোন বীরকে বরণ করে পাঠিয়ে দিলেন রণে, রঘুকুলের পরম শত্রু রক্ষকুলে
বীরবাহু বীর্যবে বিপুল বীর্য দেখিয়ে হঠাৎ গেলেন মৃত্যুপুরে। যৌবন কাল পার না হতেই কওমা সরস্বতী অমৃতময় বাক্য তোমার। সেনাধ্যক্ষ পদে কোন বীরকে বরণ করে পাঠিয়ে দিলেন রণে, রঘুকুলের পরম শত্রু রক্ষকুলের নিধি। এটা কিন্তু স্বরবৃত্তে লেখা, এবং লিখেও ছিলেন সেইটা বোঝাতে যে স্বরবৃত্ত দিয়েও অনেক যেটা বাংলার নিজস্ব ছন্দ, মাঠঘাটের ছন্দ, সেই স্বরবৃত্ত দিয়েও অনেক উৎকৃষ্ট রচনা, সিরিয়াস রচনা করা সম্ভব। এবং সেটা বোঝাতে গিয়ে কয়েকটা জায়গায় রবীন্দ্রনাথ নিজেই উদাহরণ দিয়েছেন যে আমরা স্বরবৃত্ত মানে বা বাংলার প্রাকৃত ছন্দ মানে বুঝি যে হয়তো ছড়ার ছন্দ, এবং সেটা খুব সাধারণ মানুষের ছন্দ। এই মেয়েরা কিছু ছড়া বানায় বা সাধারণ মানুষ কিছু ছড়া বানায়, গ্রাম্য লোক, সেটা নিয়ে খুব সিরিয়াস কিছু হয় না। ওই খুকু গেল জল তুলতে পদ্মদিঘির মাঠে, ওই পর্যন্তই হয়। কিন্তু সেটার উদাহরণ দিয়ে রবীন্দ্রনাথ লালনের গানগুলোকে তুলে এনেছেন, যে গানের মধ্যে অনেক গভীর কথা বলা আছে সেই একই ধরনের, হ্যাঁ, একই স্টাইলে। আছে যার মনের মানুষ আপন মনে, সে কি আর জপে মালা, নির্জনে সে বসে বসে দেখছে খেলা, কাছে রয় ডাকে তারে উচ্চ স্বরে কোন পাগেলা, ওরে যে যা বোঝো তাই সে বুঝে যাকে ভোলা, যেথা যার ব্যথা নেহাত সেইখানে হাত ডলা মলা, তেমনি যেন মনের মানুষ মনে তোলা, যে জনা দেখে সেরূপ করিয়া চুপ রয় নিরালা, ওরে লালন ফেরের মুখে মুখে হরি বলা। এই যে লালনের গান, এটার মধ্যেও কিন্তু স্বরবৃত্তে অনেক গভীর কথা বলা হলো। এইসব উদাহরণ দিয়েই রবীন্দ্রনাথ এই জায়গাটা, এটা নিজের উদাহরণও ওখানে কিছু কিছু আছে যে বাংলার ছন্দ কিভাবে চলে, সেখানে এই উদাহরণটা নিজেই লিখেছেন যে একটা এপিক মহাকাব্য এইভাবেও শুরু হতে পারে এই বাংলার চলন দিয়ে। ছড়ার ছন্দ বলে তাকে অবহেলা করা, যে শুধুমাত্র সেটা লৌকিক ছড়া হিসেবেই ব্যবহার করা হবে তা নয়। ছড়ার ছন্দ বলে আমরা যেটাকে বলে থাকি, এই জন্যই মানে ছড়ার ছন্দ বা এই ধরনের নামগুলো কিন্তু এখন আর ব্যবহৃত হয় না। এখন একদম দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্র কলাবৃত্ত হিসেবেই সেটাকে বলা হয়। উনি এটাই মেঘনাদ বধের মতন অত বড় একটা বিষয়কে উনি স্বরবৃত্তে বা এই দলবৃত্তে উনি কিন্তু ফেলেছেন। এটাই বলছেন যে মেঘনাদ বধের মতন ওরকম একটা ওজস্বী যার ভাষা, সেটারও বাহন হতে পারে এই দলবৃত্ত ছন্দ। এইভাবেই তিনি অনুবাদটা করেছিলেন। বাংলা ছন্দের অনেক ক্ষেত্রেই রবীন্দ্রনাথের তো একটা বিপুল অবদান রয়েছে। তো এইভাবে এই স্বরবৃত্তটাকে আমি ভাঙার কথা বলছি, যে এটা আমরা কখনোই যুদ্ধ যখন সাঙ্গ হলো, বীরবাহু বীর্যবে, এরকম করে আমরা কখনো করবো না। কাজে আমরা কোন দাবিটা নিলাম যে আমাদের গান কি বলছে, কিভাবে করলে এটা শুনতে ভালো লাগবে, কিভাবে আমি যাবো, সেই দাবিটা কিন্তু আমরা নিলাম। আমরা ছন্দ কি বলছে, অঙ্ক কি বলছে, ওই দাবিটা কিন্তু আমরা মানলাম না। তো এই প্রবোধচন্দ্র সেনের কথা বারবার আসছে। প্রবোধচন্দ্র সেন একটা জায়গায় বলেছেন যে রবীন্দ্রনাথ লিখছেন আর কি প্রবোধচন্দ্র সেন, এবং রবীন্দ্রনাথ নিজেও খুব ভালো আবৃত্তি করতেন। তো একবার তিনি রবীন্দ্রনাথের সঙ্গে দীর্ঘদিন প্রবোধচন্দ্র সেন এই ছন্দ নিয়ে আলোচনা করেছেন। তো সেখানে একবার তিনি লিখছেন যে পরের দিন যখন কবিগুরুর কাছে গেলাম, তিনি ছন্দের প্রসঙ্গ উত্থাপন করে বললেন, ছন্দ এমন একটা বিষয় যাতে সকলে একমত হতে পারে না। ছন্দ হচ্ছে এক এক কানের জিনিস, মানে একজনের কাছে ছন্দ এক এক রকম ভাবে পৌঁছবে। এটা এক একজনের গান, একদম এক কথাই লিখেছেন, ওইটাই এক একজনের গান এক এক রকম ধ্বনি পছন্দ করে, তাই আবৃত্তির ভঙ্গির মধ্যে পার্থক্য ঘটে। ওই যে বললাম, কেউ বলেন হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, তার গান হয়তো এই ধ্বনিটা পছন্দ করছে, কিছু কিছু মানুষের গান হয়তো এই ধ্বনিটা পছন্দ করছে, সেই জন্য তিনি এইভাবে আবৃত্তি করছেন। এবং এটা যেটা আমরা বলি যে ম্যান টু ম্যান ভ্যারি করে, এই ছন্দটা কিন্তু তাই, যে যার কাছে ছন্দটা যেভাবে আসে, যিনি যে ধ্বনিটা পছন্দ করেন, তিনি সেইভাবে আবৃত্তি করেন। এবং এটা বলছেন যে তাই আবৃত্তির ভঙ্গির মধ্যে এত পার্থক্য ঘটে। আমি দেখেছি কেউ খুব বেশি টেনে টেনে আবৃত্তি করে, আবার কেউ কেউ আবৃত্তি করে খুব তাড়াতাড়ি। কানেরও একটা শিক্ষার প্রয়োজন আছে, আর আবৃত্তি করারও অভ্যাস থাকা চাই। আমি কিন্তু কবিতা রচনার সময় আবৃত্তি করতে করতেই লিখি। এমনকি কোনো গদ্য রচনাও যখন ভালো করে লিখবো মনে করি, তখন গদ্য লিখতে লিখতে
আবৃত্তি করি, কারণ রচনার ধ্বনি সঙ্গতি ঠিক হলো কিনা তার একমাত্র প্রমাণ হচ্ছে গান। হ্যাঁ, এই যে ধ্বনি সঙ্গতি, আমার ভাব কি চাইছে, আমার ধ্বনিটা কি চাইছে, আমি এটা দ্রুত বলবো নাচতে বলবো, সেটা আমার কান আমাকে ঠিক করে দেবে যে আমার কিভাবে শুনতে ভালো লাগছে এবং আমি কোথায় থামবো কোথায় বলবো, অটোমেটিক্যালি আবার এই দোলাটা এসে যায়। কাজেই সেইখানে ওই যে ছন্দের জন্য ভুল জায়গায় থামা পড়া, এটা কিন্তু সবসময় আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। কেন আমাদের কান বলে দেয় এখানে থামা উচিত, এখানে এটা এইভাবে পড়া উচিত, এইভাবে যাওয়া উচিত। কাজেই আবৃত্তির ছন্দ, পড়ার ছন্দ, মানুষের কাছে পৌঁছে দেবার যে ছন্দ, সেই ছন্দটা এইভাবেই ঘোরাফেরা করে। সেই ছন্দটা আমরা অঙ্ক করে করে ছন্দটা ধরতে পারি, মানে অঙ্ক করে করে আমরা ছন্দ নিয়ে মানুষের কাছে পৌঁছতে পারি না। সেটা আমার নিজের ভালো লাগতে পারে কিংবা অন্যরকম একটা ভালো লাগা থাকতে পারে, কিন্তু আমরা সেটা পৌঁছতে পারি। ছন্দ নিয়ে একটা মজার গল্প আছে, সেই হোয়াটসঅ্যাপে এটা খুব ঘুরে ঘুরে বেড়ায়, তোমরাও পড়েছো নিশ্চয়ই, যে রবীন্দ্রনাথ তো সেরকম একজন যুগন্ধর কবি। প্রমথ চৌধুরীরা সেই শান্তিনিকেতনে বেড়াতে গিয়ে, প্রমথ চৌধুরী সম্ভবত নামটা এখন মোটাই মনে পড়ছে, গিয়ে সকালবেলায় রবীন্দ্রনাথের কাছে গিয়ে হাজির হয়েছেন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের বাড়িতে, যে আপনি তো বিশ্বকবি, তখন তো অনেক পরবর্তী 14 বা 13 ঘটনা, যে আপনি কিরকম ছন্দ মেলাতে পারেন দেখি বলে খাতা নিয়ে লিখেছে, খাতা নিয়ে রবীন্দ্রনাথের কলমটা নিয়ে লিখছেন, কৃষ্ণ প্রেমে সবাই পাগল, রাধাই একা কলম কিনে। রবীন্দ্রনাথকে দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথ তার উত্তরটা লিখে দিলেন, সবাই কলম ধার করে নেয়, আমি কেবল কলম কিনি। আচ্ছা, এবারে আমরা একটা সরাসরি আধুনিক একটা কবিতায় আসি। এটা একটু পড়ো কেউ একজন। একজন এটা সবাই বললে কেন, যেহেতু একটু পরবর্তীকালের কবিতা, এটা এক একজনের স্ট্যান্ডশন এক এক ভাবে হতে পারে, তো ফলে একজন কাছে তুমি 4টে লাইন পড়ো, তুমি 4টে লাইন একসঙ্গে সমস্যাটা পশ্চিম কেন এলো? হ্যাঁ, এটা তো ঠিক নয়। পশ্চিম দিদি নেই সামনের আসনে, আমাদের তাহলে চাকরি এই তো জানু পেতে বসেছি, পশ্চিম আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরা, জাগাও শহরের প্রান্তে প্রান্তরে, ধূসর শূন্যে রাজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। এটা এইভাবে আমরা পড়লাম। যেগুলো আমরা বাংলা ছন্দের কথা বলছি, অক্ষরবৃত্ত, এখন আমরা মাত্রা ধরেই গুনি, সেইভাবেই আমরা বলি যে অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত কিংবা স্বরবৃত্ত। তো এইভাবেই আমরা গুনি, এটা অক্ষরবৃত্ত আমার যতদূর মনে হচ্ছে। আচ্ছা, এইরকম আরেকটা পুরনো ধরন আছে যেটা আমরা আগে করতাম, যে ছন্দের অনেক রকম, যদি আমরা সংস্কৃততে যাই অনেক রকম নাম আছে এবং সেগুলো না কত মাত্রা, ওটাও মাত্রা ধরে গোনে, তার মাত্রার গোনাটা আলাদা, নিয়মটা কত মাত্রা যাচ্ছে, কতগুলো পর্ব, এসব ধরে ধরে করা হয়। তা আমি যদি এই কবিতাটা পড়ি, এই কবিতাটা ঠিক এইভাবে যেতে পারে এইরকম। আমি তার আগে নামটা বলে দিই, এরকম একটা চলন যেগুলো খুব দীর্ঘ দীর্ঘ চলনে চলে, এরকম কতগুলো সংস্কৃত ছন্দ আছে। তার মধ্যে আছে মন্দাক্রান্তা, শিখরিণী, মালিনী, হ্যাঁ, এরকম ধরনের কতগুলো শব্দ আছে, আমি ছন্দ আছে যেগুলো মাত্রা মেপে মেপে ওরকম গোনা হয় এবং দীর্ঘ দীর্ঘ খুব লম্বা লম্বা তার এগুলো হয়, পংক্তিগুলো হয়। বিশাল তার নাম, চন্ড বৃষ্টি প্রপাত ছন্দ, শার্দুল বিক্রীড়িত ছন্দ, শার্দুল বিক্রীড়িত, এইগুলো সহজ নাম। মন্দাক্রান্তাটার চলনটা আমি জানি,
হ্যাঁ, এবার মন্দাক্রান্তাটা আমি একটু অরিজিনালি শোনাচ্ছি, মানে জানি মেঘদূতের জন্য মন্দাক্রান্তা খুব প্রসিদ্ধ ছন্দ, মেঘদূত কাব্যে ব্যবহার করা হয়েছে, এবং যেহেতু মেঘদূত অত্যন্ত জনপ্রিয় কাব্য, মন্দাক্রান্তাও খুব প্রসিদ্ধ, মানে জনপ্রিয় ছন্দ, সবার কাছে পৌঁছয়। তো অরিজিনাল মন্দাক্রান্তাটা বলি। কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকারাৎ প্রমত্তঃ শাপেনাস্तं গমিত মহিমা বর্ষভগ্যেন ভর্তু যক্ষসচক্রে জনকতনয়া স্নান পুণ্যোদকেষু স্নিগ্ধচ্ছায়া তদর্শবসতে রামগির্যাশ্রমেষু। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়, চোখের কোণে সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরা। ফেলা যাচ্ছে, এটা কিন্তু মন্দাক্রান্তায় লেখা, মানে যদি আমি ওইভাবে ভাবি, এটা সংস্কৃত ছন্দ বিচার করি, এটা কিন্তু মন্দাক্রান্তায় লেখা। সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ আছে না, পিঙ্গল বিউফল ব্যথিত নভতল, কই গো কই মেঘ উদয় হও, সন্ধ্যার তন্দ্রার মূরতি ধরিয়াজ, মন্দ্র মন্থর বচন কও। মন্দাক্রান্তা চল, এটা তো মেঘদূতেরই একটা ভাবানুবাদ, মানে বাংলাতে করেছিলেন, সেটা খুব ছোট্ট করে একটা ভাবানুবাদ মতন করা। তো সেইটার আর এই চলনটা দেখো একদম এক। আমরা জানি না এটা মন্দাক্রান্তা ছন্দে লেখা, কিন্তু আমরা জানলেও ওইভাবে পড়তাম না, আমরা কিন্তু এভাবেই পড়ি। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, যেভাবে তোমরা বললে, এক একজন এক এক জায়গায় থামবে, কিন্তু থামতে পারো, কিন্তু চলনটা আমরা এভাবেই যাব। আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। আমি কিন্তু মন্দাক্রান্তায় যাচ্ছি না, আমরা নিজের অজান্তে চলনটাকে ভাঙছি, এবং জেনেও ভাঙবো। কেন? এটা ওই চলন দাবি করে না, কবিতার সময়কাল দাবি করে না, কবিতার বক্তব্য দাবি করে না, কবিতার ভাব যে অন্তর্নিহিত তার অনুভব সেটা দাবি করে না ওই চলন। তো আমরা সেই জন্য কবিতাটাকে দেখবো, যে কবিতাটা কি চায়। আমাদের ছন্দ নিয়ে মাথা ঘামিয়ে কবিতার ছন্দ, ওই লেখার ছন্দে কিন্তু আমরা সবসময় কবিতার ছন্দকে ফেলবো না। আবার যারা এই যে মন্দাক্রান্তা, সেটাও কি ওইভাবে পড়তে হবে? নাও পড়তে পারি। যেমন এটা আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি তোমাদের সঙ্গে। মেঘদূতটা আমার মানে অনেকখানি পড়া, সবটা বলবো না। তার কারণ হচ্ছে যে আমরা মেঘদূত নিয়ে একটা কাজ করেছিলাম, সেটা আমাদের কলেজে পড়ার সময়, সেটা আমাদের শিখিয়েছিলেন সংস্কৃত সাহিত্যের একজন প্রবাদ প্রতিম অধ্যাপক গৌরী ধর্মপাল। তিনি গৌরীদি অনেক উদার মনস্ক ছিলেন আমি বলবো, এবং সংস্কৃত মানেই যে তাকে ওই রকম ভাবে লেখা আছে মানে ওইভাবেই পড়তে হবে, এইসব নিগড়ের তিনি কোনোদিন বাধা থাকতেন না, বা কিছু কি তার ভাবনা চিন্তার মধ্যে কিন্তু অনেকখানি খোলা জানলা ছিল। তো এই মেঘদূতের বিষয়টা হচ্ছে যে মেঘকে বলছে তুমি যাও, যক্ষ বলছে, যক্ষ রয়েছে, আমি গল্পটা বলছি না, যক্ষ রয়েছে রামগিরি পর্বতে, একদম ভারতবর্ষের নিচের দিকে, বিন্ধ্য পর্বতেরও পরে, আর যক্ষ প্রিয়া রয়েছে অলকায়। অলকা হচ্ছে কৈলাস পর্বতের উত্তরে। যক্ষ বলছে যে তুমি মেঘকে তুমি যাও, আমার প্রিয়ার কাছে তোমার বার্তা পৌঁছে দাও যে আমি কুশলে আছি। মানে সে মেঘকেই ভাবছে যে একজন চেতন প্রাণী, সে বার্তাটা নিয়ে যাবে। এবার কিভাবে যাবে মেঘ, সেই জন্য সে যাত্রাপথের বর্ণনাটা দিচ্ছে, তুমি এরপরে এটা পাবে, এরপরে এটা পাবে ইত্যাদি। তো একটা জায়গায় এসে বলছে যে তুমি দেখবে দেবগিরি পর্বতে কার্তিক বাস করেন, এবং সেইখানে তার ময়ূরকে তুমি নাচিও। তো এটা গৌরীদি বলেছিলেন এইভাবে বলতে, যেহেতু সেই মেঘ ময়ূর নাচছে ইত্যাদি। তত্র স্কন্দং নিয়ত বসতিং পূর্ব মেঘি কৃতাত্মা পুষ্পাসারৈ স্নপয়ত ভবান জলবম ব্যোম গঙ্গা জলাত্রয়ী। হ্যাঁ, তত্র স্কন্দং নিয়ত বসতিং পূর্ব মেঘি পুষ্প মেঘি কৃতাত্মা পুষ্পাসারৈ স্নপয়ত ভবান ব্যোম গঙ্গা জলাত্রয়ী।
যে তুমি ওখানে পুষ্পের মেঘ হও হয়ে তুমি পুষ্প বৃষ্টি ঝরাও এবং সেখানে তুমি তোমার কার্তিকের ময়ূরকে নাচাও তোমাকে দেখিয়ে। তো যেহেতু সেই নাচ আছে এখানেও কিন্তু আমরা সেই যে মন্দাক্রান্তা ছন্দ এরকম একটা ক্লাসিক ছন্দ সংস্কৃত ভাষায়, সেটাও কিন্তু একজন আবৃত্তিকার হিসেবে সংস্কৃতের একজন অধ্যাপক ভাঙলেন, মানে তিনি সেটা কণ্ঠে আনতে বললেন যে ওই নাচের ছন্দটা যাতে পরিষ্কার হয়, নাচের বোলগুলো যেন আসে, হ্যাঁ ওই বিষয়টা পরিস্ফুট করার জন্য যে ছন্দের আবরণটাকেও উনি ভাঙতে চাই, মানে একদম ভাঙলেন না, মানে ছন্দের মধ্যে থেকেও বলার স্টাইলটা বদলে দিলেন, যাতে বিষয়বস্তুটা পরিস্ফুট হয়। মানে ওইরকম টেনে টেনে যেভাবে মেঘদূতের চলনটা, যেটা শ্রাবন্তীতে একটু আগে বলছিল বা আমরা যে বলছিলাম যে বেঙ্গল, ওইভাবে বললে তো ময়ূরের যে নাচ, তার যে স্বতঃস্ফূর্ত হয়ে যে মেঘ দেখে তার যে নৃত্য, সেই ছবিটা আমাদের চোখের সামনে ফুটবে না। সেটা ফোটানোর জন্য, তার নাচটা বোঝানোর জন্য ওই চপল ভাবেই বলতে হবে সেটাকে, যে ওই যে সেটা একটা বোল শোনা যাচ্ছে, তত্রস্কন্দং নিয়তবসতিং পুষ্পমেহি কৃতাত্মা পুষ্পাসারৈ স্নাপয়তু ভবান ব্যোম গঙ্গা জলাধ্রৈ। এইটাকে তখন বললেন যে ওই শ্লোকটাকে এইভাবে বলো। তো এইগুলো হচ্ছে যে ওই ইম্প্রোভাইজেশন, এই ছন্দ নিয়ে, বোধ নিয়ে, এগুলো নিয়ে যে কাঠামোটাকে নিয়ে আমরা অনেক রকম ভাবে ইম্প্রোভাইজ করতে পারি এবং এটাই কিন্তু আস্তে আস্তে জীবন্ত হয়। এই ছন্দ ভাঙার কথায় যখন আমরা এলাম, আমরা একটু পালকির গানে যাই, এটা পরে আসছে। পালকির গানে আগে যাবো না, আগে আচ্ছা সংস্কৃত ছন্দের কথায় যখন এলাম, এটা একটু শেষই করে নিই। যে কি রবীন্দ্রনাথ দুটো তিনটে জায়গায় এটা বলেছেন যে সংস্কৃত বাংলায় ঢুকেছে, এই একটা লেখাতে ওই কবিতাগুলো প্রসঙ্গে দুটো কবিতায় একেবারে নির্দিষ্ট করে লিখে দিয়েছেন সংস্কৃত ছন্দের পাঠরীতি অনুযায়ী পঠনীয়। একটা হচ্ছে জনগণ মন অধিনায়ক, আর একটা হচ্ছে হিংসায় উন্মত্ত পৃথ্বী। তো কিরকম চলনটা, ওই দীর্ঘস্বরগুলো দুমাত্রায় উচ্চারিত হয় সংস্কৃততে, যেটা হচ্ছে মানে অ, রস্বই, রস্ব উ আর রি, এই চারটে অক্ষর বাদে, চারটে বর্ণ বাদে বাকি সবগুলোই হচ্ছে দীর্ঘস্বর। হ্যাঁ, আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এগুলো সব দুমাত্রায় উচ্চারণ হবে। তো সেইভাবে আমরা যদি যাই, তাহলে এই জনগণ মন অধিনায়ক কিভাবে আমাদের পড়তে হবে, আমি দ্বিতীয় স্তবক থেকে এসেছি। একজন কেউ পড়ো, বলো, কেউ একজন দাঁড়াও, এখানে এসো না, দ্বিতীয় স্তবক থেকে তো ওই জন্য নেওয়া হয়েছে, কোনো দাঁড়ানোর ঝামেলা নেই আমাদের। প্রথম স্তবকে যাইনি আমি, যে যদিও আলোচনা প্রসঙ্গে সেগুলো হয়তো আসতে পারে, তা আমি বলছি সেটা হয়তো দাঁড়ানো আবশ্যক নয় জাতীয় সঙ্গীত হিসেবে যখন গাওয়া হয় তখন তো, কিন্তু তবু আমি দ্বিতীয় স্তবক থেকে গেছি। বল। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসী মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম ভার ভয় গাথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। হ্যাঁ, এটা ওই নিয়মে পড়লে কবিতাটা বেশি খোলে। অহরহ আর অটোমেটিক্যালি এসে যায়, অহরহ তব আহ্বান প্রচারিত, এইভাবে করলে কিরকম যেন ছন্দটা আসে না, তো ওই জন্য ওটা একদম উপরে লিখে দিয়েছেন। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। কিংবা আমরা যদি পরেরটায় যাই, ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে, পীড়িত মূর্ছিত দেশে, জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল, নত নয়নে অনিমেষে, দুঃস্বপ্নে আতঙ্কে, রক্ষা করিলে অঙ্কে, রক্ষা করিলে অঙ্কে, স্নেহময়ী তুমি মাতা, জনগণ দুঃখ ত্রায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা
জয় হে জয় হে জয় হে জয় 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 হে। হ্যাঁ, এই সংস্কৃত এটা লিখেছেন এই যে জনগণমনতে সংস্কৃত ছন্দ, মানে সংস্কৃত ছন্দ বাংলায় ঢুকে পড়েছে। তো এটা অন্য একটা জায়গায় লিখেছেন, আর এটার উপরে তো একদম পরিষ্কার করে লেখা আছে। তো এই যে আমরা বলছিলাম একটু আগে চণ্ডীদাস গোবিন্দ দাসের পদটা পড়ার সময় যে ব্রজবুলি ভাষা, তাই তো? ব্রজবুলি ভাষার এই ব্রজবুলি ভাষাটা একটু বলি যে এটা আসলে সেই অর্থে কিন্তু একটা কৃত্রিম ভাষা। ব্রজবুলি ভাষায় কেউ কথা বলতো না, এই কিছু কবি কবিতা লেখা ছাড়া। মানে তারা, এটা হচ্ছে ভাঙা মৈথিল ভাষা। মিথিলায় যেতেন পড়াশোনা করতে, এবং সেখান থেকে যেগুলো যার জন্য এটাকে বুলি বলে, যে ওরা ফিরে এসে এটা বলতেন যে ব্রজের মানুষেরা এইভাবে কথা বলে, এবং সেটারই একটা ভাঙা ভাষা দিয়ে এটা লেখা হয়েছিল এই কবিতাগুলো। তো যাই হোক, আমাদের পড়তে খুব ভালো লাগে যে গোবিন্দ দাসের পদগুলো কেন আমরা ওরকম টেনে টেনে পড়লাম, ওইভাবে এলো যেহেতু তখন ওটা বাংলা হয়নি। আমাদের কিন্তু ওই সংস্কৃতের রীতিটা তখনও ছিল যে এগুলোকে টানা, দীর্ঘস্বরগুলোকে টানা। সজনী সজনী রাধিকালো দেখো আগহু চাহিয়া, মৃদুল গমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া। অটোমেটিক্যালি কি ওই টেনে টেনে আসছে। হ্যাঁ, এটা যত তোমরা চর্চা করবে দেখবে কবিতাটা না তোমার কাছে মানে ধরাই দেবে যে এটা এইভাবে পড়তে হবে, এইভাবে পড়লে এটা ভালো শোনাচ্ছে। ওই বোধটাও কিন্তু আস্তে আস্তে তৈরি হবে। শুধু ছন্দ না, ছন্দ জেনে তো আমরা অঙ্ক করে করে ছন্দ বার করতে পারি, কিন্তু সেই ছন্দেই তো আমরা কবিতাটা পড়ি না, আমরা পড়ছি না। তো সেইভাবে আমরা কিভাবে পড়বো, কতখানি স্ট্রেচ করব, সেগুলো আমরা এইভাবে দেখতে 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 আমরা অভ্যস্ত হই। আমাদের বোধটা আস্তে আস্তে তৈরি হয়। মানে বারবার পড়া ওই 30 বছর লাগে অনেক জায়গায় পৌঁছতে, কি 3 মাস লাগে ওই 15 মিনিটের একটা ছবি আঁকতে। তো এইটা ভেতরে ভেতরে ওই কাজগুলো হতে থাকে, প্রস্তুতিটা চলে। এই ছন্দ ভাঙার কথায় যখন আমরা এলাম, যে আমরা বিভিন্ন কবিতা আছে যে এক এক জায়গায় আমরা এক এক ভাবে ছন্দটাকে ভাঙি। তো এটা বা কেন করি, পুরোটাই কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য, যে ছবিটাকে পরিষ্কার করা। কবিতাটা কিভাবে আমার কাছে আসছে, কবিতায় ওই যে বললাম যে আমার মনে হয় যে একটা বিশাল লেহে মোর চিত্ততে একটা বিশাল বিস্তার আছে, আমার কাছে ওইভাবেই কবিতাটা আসে, ওইভাবেই ছন্দগুলো বেশিরভাগ মানুষের কাছেই আসে ছন্দটা। কিন্তু তো সেই মানুষের কাছে ওই কবিতাটাকে আমার কাছে যেভাবে কবিতাটা আসছে সেটা পৌঁছে দেওয়ার জন্য, ছবিটাকে তোলার জন্য আমরা ছন্দটাকে নানান ভাবে আমরা ব্যবহার করতে পারি। সেটা যে শুধু গুনে 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 লেখায় কি ছন্দ আছে সেটা হিসেব করে ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। তো আমরা এরকম একটা উদাহরণে যাব সুখায়নের কাছে, যে পালকির গান এই কবিতাটায় ছন্দ কিভাবে আমরা ব্যবহার করতে পারি এবং তার ছবিটা আমরা কিভাবে পরিষ্কার করি, বা ছবিটাকে কিভাবে আমরা তুলে ধরতে চাই ছন্দের। এটা তো আমাদের অত্যন্ত পরিচিত অনেকেরই কবিতাটা, পালকি চলে। সেই কবিতাটাকে একটু উদাহরণের জন্য নেওয়া হয়েছে। দেখো, এটা যখন শুরু হচ্ছে কবিতাটার যে চলনটা, পালকি যাচ্ছে তার যে চলন, সেটা খুব একদম মানে সকালবেলার দিকে একটা কর্মব্যস্ততা রয়েছে, সেইখানে আবার মানে যারা যাচ্ছে তাদের যতটা পথ, তখনকার দিনে তো সন্ধ্যের বেলার পর এত মানে লাইট টাইট সমস্ত ছিল না গ্রামে থেকে, সূর্য থাকতে থাকতে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হবে। তাহলে শুরুটা কিরকম হবে, পালকি বলো, পালকি চলে গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা, রৌদ্রে সারা ময়রা মোদি চক্ষু মোদি, পাটায় বসে ঢুলছে কষে, দুধের চাচি শুষছে মাছি, উড়ছে কতক ভন ভনিয়ে, আসছে কারা হন হনিয়ে, হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাটুরে। এইবার আমরা ছন্দটাকে একটু ভেঙে দিতে পারি। কুকুর গুলো শুকছে ধুলো, ধুকছে কেহ ক্লান্ত দেহ। এই যে ক্লান্তিটা, হ্যাঁ, তাদের যে ক্লান্তিটা কুকুরগুলো চলনে, এখানটা যদি আমরা আগাগোড়াই একই ছন্দে বলি তাহলে একটা মনোটোনাস হয়ে যাবে যারা অডিয়েন্স, যারা শ্রোতা তাদের কানের কাছে। সেই জন্য এই সমস্ত জায়গাগুলোতে আমরা একটু ছন্দটা ভাঙতে পারি। কুকুরগুলো শুকছে ধুলো, ধুকছে কেহ ক্লান্ত দেহ, ঢুকছে গরু দোকান ঘরে, আমের গন্ধে আমোদ করে। আবার আমরা তুলে দিই
পালকি চলে দুলকি চালে নৃত্য তালে ছয় বেহারা জোয়ান তারা গ্রাম ছাড়িয়ে আগ বাড়িয়ে নামলো মাঠে তামার টাট। এইভাবে যেতে যেতে হ্যাঁ ওখানটায় পুরোটা নেই। আবার দেখো আমরা যদি এই জায়গাটায় পৌঁছই যে পালকি দোলে ঢেউয়ের নাড়ায় ঢেউয়ের দোলে অঙ্গ দোলে মেঠো জাহাজ সামনে বাড়ে ছয় বেহারার চরণ দাঁড়ে। তারপরে আমরা যে জায়গাটায় পৌঁছবো কাজলা সবুজ একটা প্রকৃতির বর্ণনা, সেটাও যদি আমরা ওইভাবেই স্পিডে বলে যাই তাহলে সেই সৌন্দর্যটা কিন্তু শ্রোতার চোখে ধরা পড়বে না। সেটা আমরা একটু ছড়িয়ে বলতে পারি। কাজলা সবুজ কাজল পরে পাটের জমি ঝিমায় দূরে ধানের জমি প্রায় সে নেড়া মাঠের বাটে কাঁটার বেড়া। সঙ্গে সঙ্গে চেঞ্জ করবি। সামাল হেঁকে চললো বেঁকে ছয় বেহারা জোয়ান তারা জোর হাতুনি খাটনি ভারী মাঠের শেষে তালের সারি তাকাই দূরে শূন্যে ঘুরে চিল ফুকারে মাঠের পারে। আবার এটা বলতে বলতে আমরা যখন আরেক জায়গায় আসছি, দেখ এটা বড় বিটে, আচ্ছা ওটা শেষের দিকে চলে যাচ্ছে গ্রামের শেষে। আচ্ছা এখানটায় আমরা যখন এসে পৌঁছচ্ছি এই চলনটা যেতে যেতে কিছু পরে জায়গায় দেখো পোড়োর আওয়াজ যাচ্ছে শোনা খোড়ো ঘরে চাঁদের কণা পাঠশালাটি দোকান ঘরে গুরু মশাই দোকান করে। এই ছবিটা আমাদের অত্যন্ত পরিচিত পথের পাঁচালী, যারা দেখেছো যে তখনকার দিনে পড়ানো হচ্ছে তার পাশাপাশি দোকানের বিক্রি বাটাও চলছে। তাহলে সেইটা মজাটা ধরতে হবে। পাঠশালাটি দোকান ঘরে গুরু মশাই দোকান করে পোড়ো ভিটের পোতার পরে শালিক নাচে ছাগল চড়ে। এবার একদম সন্ধ্যের দিকটা যখন মানে ধীরে ধীরে শেষের দিকে আমরা পৌঁছচ্ছি, গ্রামের শেষে অশ্বত্থ তলে বনুর ডেরায় চল্লি জলে টাটকা কাঁচা শাল পাতাতে উড়ছে ধোঁয়া ফ্যান সাভাতে। বিশ্রামের পর আবার মাঠে নামতে হচ্ছে। গ্রামের সীমা ছাড়িয়ে ফিরে পালকি মাঠে নামলো ধীরে আবার মাঠে তামার টাটে কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে মাঠের মাটি রৌদ্রে ফাটে পালকি মাতে আপন নাটে। আবার শঙ্খ চিলের সঙ্গে যেচে পাল্লা দিয়ে মেঘ চলেছে তাতারসির তপ্ত রসে বাতাস সাঁতার দেয় হরসে গঙ্গা ফড়িং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঝুলছে। ছন্দে রাখবি না। গঙ্গা ফড়িং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে। তারপরে আমরা সুর ইউজ করতে পারি, যেটা এটা আমাদের একটা এসো আবৃত্তি করি বলে আমরা অনেক বছর আগে করেছিলাম প্রতুতি পরম্পরা থেকে, তখন যে ক্যাসেট আছে সেটা যদি তোমরা শোনো দেখবে যে সেখানে এত সুন্দর সুরের ব্যবহার আছে। এই জায়গাটা একদম মানে ছন্দ প্রচলিত ছন্দটা ছেড়ে দিয়ে পালকি চলে রে কর অঙ্গ ঢলে রে। আবার ফিরছি। আর দূর কত আর তেরি কত আর কত দূর আর দূর কি গো বুড়ো শিবপুর ওই আমাদের ওই হাটতলা ওরই পেছুখানে ঘোষেদের গোলা। ফের আবার যদি আমরা ছন্দে ফিরে যাই পালকি চলে রে, সেই সুরটাও আমরা গলার মধ্যে ধরতে পারি। না অঙ্গ টলে রে কর না পালকি চলে রে না অঙ্গ টলে রে না সূর্য ঢলে। তাহলে কি মোট একটা যাত্রাপথের ছবি। একটা নির্দিষ্ট ছন্দে কবিতাটা লেখা হলেও যখন একটা দীর্ঘ কবিতা তুমি পাচ্ছ এবং তার বিষয়বস্তুকে একটা পালকি বেহারারা পালকিটা নিয়ে যাচ্ছে, সকাল থেকে তাদের যাত্রা শুরু হয়েছে, কর্মব্যস্ত সকাল, তারপর একটু দুপুরে তারা বিশ্রাম নিচ্ছে, আবার সন্ধ্যেবেলা তাদের তাড়াতাড়ি সূর্য ঢলে যাচ্ছে, তাদের নির্দিষ্ট গন্তব্যে সূর্যের আলো থাকতে থাকতে পৌঁছতে হবে। এই যে যাত্রাপথ, এই পুরো যাত্রাপথ এবং তার মাঝে মাঝে যে সিনগুলো তারা দেখছে, কোথাও পাটের জমি বা কোথাও টাটকা কাঁচা শালপাতাতে ধোঁয়া উঠছে, কেউ একটা বুনো ডেরাতে খেতে বসেছে, এই ছবিগুলো যখন আসছে তখন আমরা ছন্দগুলো ভেঙে ভেঙে যেতে পারি। মানে
আগাগোড়া পুরোটাই যে একই ছন্দে মেনটেন করে বলবো তা কিন্তু নয়। কবিতার বিভিন্ন জায়গা, যেটা একটু আগে মেঘদূতের আলোচনার প্রসঙ্গেও উঠে এলো, যে যেটা দাবি করছে আমাদের টেক্সট, যেটা দাবি করছে সেই অনুযায়ী কিন্তু আমরা ছন্দটার মধ্যে থেকেও ছন্দটাকে কিছুটা ভাঙার স্বাধীনতা নিতে পারি। এখানেই বই, যেটা বারবারই আমরা বলছি যে ছান্দসিকের ছন্দ এবং আবৃত্তিকারের ছন্দের কিন্তু এখানে একটা পরিষ্কার ভেদ আছে। যিনি ছান্দসিক বা যিনি বৈয়াকরণিক, তিনি একটা কবিতাকে একটা ছন্দের আওতায় নিয়ে এসেই তিনি খালাস, তিনি মাত্রা গণনা করে, হ্যাঁ, দল গণনা করে তিনি দেখিয়ে দিলেন যে এই ছন্দ, এই স্ক্যান আমি করে দিলাম। কিন্তু আবৃত্তিকারের কাজ কিন্তু তা না। ওই স্ক্যান অনুযায়ী যদি আমরা শুধু ধরি, তাহলে কিন্তু আমাদের নিবেদনটা শ্রোতার সঙ্গে তার সংযোগটা স্থাপন করবে না। কাজে এই স্বাধীনতাটুকু একজন আবৃত্তিকারকে কিন্তু নিতেই হবে। এই যে আমরা বললাম যে স্বাধীনতা, ছন্দটা ভাঙার স্বাধীনতা আছে, অনেক সময় লেখার ক্ষেত্রেও হয়। এটাও রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছেন যে পূরবীর ছন্দে অনেক জায়গায় ফাঁক আছে, আমি জানি, সেই ফাঁকগুলো আমি ভরাতে পারতাম, কিন্তু আমি ভরাইনি। সেটা যিনি পড়বেন তিনি, আমি জানি, তিনি পড়ার সময় সেটা ভরিয়ে নেবেন। তার মানে কি, ছন্দের কোথাও কোথাও হয়তো বা ভাঙা আছে, যেখানে আমরা মাত্রাগুলো মেলাতে পারবো না। কিন্তু আমাদের কি কোথাও মনে হয় যে পূরবী কাব্যগ্রন্থের এই জায়গায় ছন্দটা কেমন যেন ভেঙে গেল, ছন্দটা মিলল না? কোনো কবিতা পড়তে গিয়েই কখনো আমার মনে হয়নি এটা রবীন্দ্রনাথের ওই প্রবন্ধটা পড়লাম বলে আমার মনে হলো, মানে আমি বুঝলাম যে হ্যাঁ, পূরবী কাব্যগ্রন্থের সব কবিতায় ছন্দ অঙ্ক মেলে মেলানো যায় না। কিন্তু আমরা যখন আবৃত্তি করি, আমাদের কাছে ছন্দটা ঠিকই ধরা দেয়। তাহলে আবৃত্তিকারের কিন্তু সেই স্বাধীনতাটাও আছে, এবং কবিও সেই স্বাধীনতা নিয়েছেন। বলছেন যে যিনি পড়বেন তিনি ওই ফাঁকগুলো ভর্তি করে নেবেন। মানে কোনো জায়গা হয়তো মাত্রা গুনতে গেলে দেখা যাবে মিলছে না, ওটা একটা স্ট্রেচ করে বলতে হবে, তাহলে ওটা মিলে যাবে। তো ওইটাই বলছেন, যিনি পড়বেন তিনি ফাঁকটা ভরিয়ে নেবেন বা হয়তো একটু ছোট করে নেবেন। যে এটা আবৃত্তিকারের একটা খুব বড় স্বাধীনতা, যে আমি ছন্দকে নিয়ে যেমন করে খুশি ব্যবহার করতে পারি। আবারও বলছি, কবিরও স্বাধীনতা। শঙ্খ ঘোষের যমুনাবতী কবিতাটা আগাগোড়া স্বরবৃত্তে লেখা, কিন্তু দেখবে যখন কবি লিখেছেন, লেখার সময় এক একটা স্তবক এক এক রকম ভাবে লেখা, পুরোটা কিন্তু একই ছন্দে গাঁথা, ছন্দ কোথাও পাল্টায়নি। তুমি যদি অঙ্ক করতে চাও পুরোটা একরকম, কিন্তু আমরা তো ওইভাবে বললে কবিতাটার অ্যাপিলই পৌঁছবে না। হায় তোকে ভাত দেবো, কি করে যে ভাত দেবো হায়, এরকম করে বললে সেই অ্যাপিলটাই যাবে না। আমরা যেভাবে বলি, যেভাবে আমাদের কাছে পৌঁছেছে, সেইভাবেই কবিতাটা বলতে হবে। আবার ধরো বাবু মশাই কবিতাটা, সেটাও শঙ্খ ঘোষ ওপরে লিখে দিয়েছেন যে সকলেই বুঝবেন এইরকম কবিতা পড়ার একটা নির্দিষ্ট রীতি আছে। এটা আমাকে একজন জিজ্ঞাসা করেছিল এরকমই একটা কোনো ওয়ার্কশপের শেষে, যে এটা আমরা ওইভাবেই কেন বলবো, যে সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা, আর তাছাড়া ভাই, এটা তো আমরা প্লেনও বলতে পারি। তো আমি বলেছিলাম, যেহেতু ওয়ার্কশপের শেষে আমি আর বেশি কথা বলার সুযোগ ছিল না, এটা প্লেন বললে কিন্তু আসবে না। এবং শঙ্খ ঘোষ নিজেই ওপরে লিখে গেছেন যে এই ধরনের সকলেই বুঝবেন এরকম কবিতা পড়ার একটা বিশেষ রীতি আছে। হয়তো তিনি চাইছেন যে ওই রীতিতেই এই কবিতাটা বলা হোক, কিন্তু এই কবিতাটাতেও শেষের দিকে আমরা তো পাল্টাই। কোথায় পাল্টাই? সুরিখানাই কেবল সত্য, আর তো সবই ভূষি, ছিছি হায় বেচারা, ছিছি হায় বেচারা, শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন, ঝরছে কি খুন দিনের রাতের মাথায়, আর একটা কলকাতায় সাহেব, আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই। এটা যদি আমরা না ভাঙতাম, নাও ভাঙতে পারতাম, কিন্তু এটা ভাঙলাম বলে কবিতাটার একটা আলাদা অভিঘাত তুলে এলো। ছিছি হাই বেচারা, শুনুন যারা মস্ত পরিত্রাতা, এই কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন। এটা বললে আমি যতই গলায় মডুলেশন আনি, ওই অভিঘাতটা আসবে না। তো ছন্দের মধ্যে থেকে ওই ছন্দ ভাঙা, এটা হয়তো আমরা জেনে করি না, আমরা শুনি যে আছে এইভাবে ক্লাসে শেখানো হয়েছে, আমরা বললাম, কিন্তু ওই অভিঘাতটা ওখানে আসে।
যদি আমরা ছন্দটা ভাঙি, বা আমরা একদম শুরুতে যেটা উদাহরণ দিলাম মেঘমুলুকের ঝাপসা রাতে, রামধনুকের আবছায়াতে, ওটাও কিন্তু শেষের দিকে আমরা ছন্দটা ভেঙে দিই যে আদিমকালের চাঁদিন হিম, চোরায় বাঁধা খোড়ার দিন, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কবিতায় একটু যাই। এটা অন্য একটু প্রসঙ্গ আছে যে কোন ভাবে কিভাবে ছন্দ ভাঙা যায়। এটা অনেকে খুবই ছন্দে বলেন। আমরা বোধহয় লাঞ্চের দিকে এগোচ্ছি, আর 5 মিনিটের মধ্যে আমি কনক্লুড করব। যে ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে, এত যে রাত্রে দিনে ডাকছি সবাই মিলে, চোখে জল ঝরছে না, কিছু কি দায় মানো না। কিন্তু এরকম করে বললে আমার মনে হয় কবিতাটার মধ্যে যে আরতিটা আছে সবসময় সেটা পৌঁছয় না। যদি আরেকটু আমরা গতি কমাই, এত যে রাত্রে দিনে ডাকছি সবাই মিলে, চোখে জল ঝরছে না, কিছু কি দায় মানো না, দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে, ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে। এই আমার কোথাও একটা মনে হয় যে আরেকটু এই গতিটা একটু কমিয়ে দিলে ওই রকম ছন্দের থেকে কবিতাটার অ্যাপিলটা আরো বাড়ে। তো কালকে সৌমিত্রদা অনেকবার দেখিয়েছেন যে একটা কবিতা, এটা অন্য প্রসঙ্গ, তবুও আমি বলছি যে নাটকের মধ্যে পড়লে তার পরিস্থিতিতে কবিতাটাকে কেমন ভাঙা যায়। তো সেটাও কিন্তু একটা কবিতাকে আমরা সেইভাবে ভাঙতে পারি আমরা যদি সেরকম, সেটা একটা সিচুয়েশন থাকে কাছে। কিছুদিন আগে আমি বিনোদিনী অপেরা দেখছিলাম, যে ওখানে তোমারে ডাকিনো যাবে কুঞ্জ বনে, তখন আমের বনে গন্ধ ছিল, কবিতাটা ব্যবহার করা হয়েছে এবং কি সাংঘাতিক আন্ডারপ্লে করা হয়েছে কবিতাটাতে। ওই নাটকের জন্য ওটা দরকার, ওটা মঞ্চে আমরা ওইভাবে বলবো না, কিন্তু যাই হোক ওটার সঙ্গে ছন্দের সম্পর্ক নেই, কিন্তু ছন্দও অনেক জায়গায় ভেঙে দেওয়া হয়। এই কবিতাটাও একটা নাটকে ছিল, ভালো রাক্ষসের গল্প, জয়া মিত্রের লেখা, যেখানে একটা নদীতে বাঁধ দেওয়া হচ্ছে এবং একটা জায়গা স্বাভাবিকভাবে আরেকটা দিক শুকিয়ে যাচ্ছে, জল একদিকে চলে এসেছে, বৃষ্টি নেই, তো সেই জায়গাটা শুধু বৃষ্টি নির্ভর হয়ে পড়েছে আর নদীর জল পায় না। সেখানে একটি ছেলে এরকম একটা পাড়ে বসে, ঋদ্ধি ছিল, পাড়ে বসে, এই স্টেজের পাড়ে বসে এই কবিতাটা আবৃত্তি করেছিল পুরো ছন্দ ভেঙে দিয়ে। এই ছন্দটা সেই নাটকের প্রয়োজনে ওখানে অসম্ভব ভালো শুনতে লাগছিল, হয়তো সেটা মঞ্চে বললে ওইভাবে লাগবে না। এবং কবিতাটার যেহেতু একটা অন্তর্নিহিত ছন্দ আছে, কবিতাটাও দাবি করে কোথাও যে সেই ছন্দটাকেও আমরা একটু তুলে ধরি। এটা আমার মনে হয় যে একেবারে যদি ভেঙে দিই, কোথাও বোধহয় ছন্দকে একটু অসম্মানও করা হয়। তো ওটা একেবারে ভেঙে দেওয়া ছিল। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে, এই স্টাইলটা ধরা হয়েছিল। কিন্তু এটা আমরা আবৃত্তির সময় নেব না, এটা নিয়ে কালকে অনেকক্ষণ আলোচনা হয়েছে। কিন্তু ছন্দকে ভাঙা যায়, এটাই আমি বলতে চাইছি, যে ছন্দটা গুনে গুনে এটা বেরোচ্ছে মানে আমাকে গুনে গুনে ওরকম বলতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। এটা আমার শেষ বক্তব্য, যে কাব্য পড়তে গিয়ে যদি অনুভব করি ছন্দ পড়ছি, তাহলে সেই প্রগল্ভ ছন্দকে ধিক্কার দেব। এটা রবীন্দ্রনাথ আবার এক জায়গায় লিখেছেন এই কথাটা, এই প্রবোধচন্দ্র সেনকেই বলেছিলেন এক জায়গায়, মানে প্রবোধচন্দ্র সেনের বইতেই আছে, যে কাব্য পড়তে গিয়ে যদি অনুভব করি আমি ছন্দ পড়ছি, তাহলে সেই প্রগল্ভ ছন্দকে ধিক্কার দেব। কেন? এখানে এই কাজটা স্বরবৃত্ত ছন্দ করে। স্বরবৃত্ত ছন্দের কিন্তু একটা প্রবণতা থাকে ডমিনেট করার, ভাবকে ছাপিয়ে যাওয়ার। কেন? স্বরবৃত্তকে আমি স্ট্রেচ করেও করতে পারি, ওরকম করেও করতে পারি, ফলে স্বরবৃত্ত ছন্দের কিন্তু এই ডমিনেট করার প্রবণতাটা থাকে, অন্যগুলোর থাকে না, অন্যগুলো একটু নিরীহ ধরনের। মাথার উপরে ডাকলো পেঁচা, চমকে উঠি, আরে আটকানা চাঁদ আটকে আছে টেলিগ্রাফে, তার এরকম। কিন্তু প্রবণতাটা ওইভাবেতেই মানে স্বরবৃত্ত করতে চালিয়ে নিয়ে যায়, ওটা করতে পারে। স্বরবৃত্ত ছন্দ আবৃত্তিকারকেই বলো, কবিকেই বলো, একটা চালনা মানে এই ক্ষমতাটা তার আছে, যে যখনই তুমি পড়বে সেই ঝোঁকটা অটোমেটিক্যালি তোমার এসেই যাবে আর কি। হ্যাঁ, এটা অন্যরা একটু কিন্তু ভাবকে অতিক্রম করতে চায় না, স্বরবৃত্তের একটা প্রবণতা আছে। তো এটা রবীন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে বলেছিলেন একেবারে নাম করে, যে অন্য ছন্দ প্রসঙ্গে, যে আমি অনেকবার বলেছি সত্যেন্দ্রনাথ দত্তকে যে পোয়েটিক প্রোজিক রিদিম বা রেডিমেড প্রোজ লিখতে, কিন্তু সে ওটা শোনে না। সে ওই যে ছন্দের পাল্লায় পড়েছে, সে ওই
ছন্দের পাল্লাতেই পড়ে রইল, মানে যে ভূতে পাওয়ার মতো ওকে ভূতে পাওয়া কথাটা বলেন না, আমি বলছি যে ওকে এখন এটা বলেছিলেন ওকে এখন ছন্দে পেয়েছে, ও কিন্তু সেই ছন্দ নিয়েই পড়ে রইল, আর কিছু করলো না। তো এটা কিন্তু একটা সাংঘাতিক একটা জায়গা যে ছন্দ যেখানে সবকিছুকে ডমিনেট করে যাচ্ছে। তো পড়তে গিয়ে আমরা যেন এইটা না করি যে ছন্দটা কি, এটা কি, তার অ্যানালিটিক্যাল সমস্ত কিছু দেখতে গিয়ে কবিতার যে সমগ্রতা সেইটাকে আমরা যেন হারিয়ে না ফেলি। একটা জিনিস সামগ্রিকভাবে আমাদের কাছে একটা রূপ নিয়ে আসে। এটাও রবীন্দ্রনাথের কথা যে আমাকে যদি কেউ একটা ফুল নিয়ে এসে বলে ফুলটা তোমার কেন ভালো লাগলো, ফুলটাকে তুমি কেন সুন্দর বলছো, এর কোনো ব্যাখ্যা হয় না। সেরকম ওই কালকে আমরা যে বলছিলাম যে কবিতা খানিকটা ধরা দেয় খানিকটা ধরা দেয় না, এটাও কিন্তু তাই যে কেন ভালো লাগলো অনেক কবিতার ব্যাখ্যা হয় না। তাহলে আমরা অ্যানালিসিসে যাবো কেন, আমরা কেন এগুলো দেখবো, এই প্রশ্নটা আসতে পারে যে আমরা তাহলে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো কেন। এটা না আমি একটু একদম অন্য প্রসঙ্গে গিয়ে একটু বলি। একজন জ্যোতির্বিজ্ঞানী তিনি বলেছিলেন, সবসময় তিনি সম্ভবত অ্যাস্ট্রোফিজিসিস্ট ছিলেন, আমি নামটা ভুলে গেছি, ফিজিক্সেরই মানুষ। তিনি ওই সারাক্ষণ তারার দিকে তাকিয়ে বলতেন আমার তারা দেখলেই মনে হয় অবাক লাগে, ওই তারাতে এখন এই বিস্ফোরণটা ঘটলো, হয়তো ওই তারায় এখন এই অ্যাটমগুলো ভাঙছে ইত্যাদি। তো স্ত্রী বলেছিলেন আচ্ছা তুমি যে সারাক্ষণ এইসব কথাগুলো বলো তোমার একবারও মনে হয় না তারাগুলো কি সুন্দর, এটা তো বলতে শুনি না? তিনি বলেছিলেন হ্যাঁ তারাগুলো তো সুন্দর, আমি জানি সুন্দর, ওরা কেন সুন্দর সেটাও আমি জানি, আমি তো জানি ওদের আলোটা কোথা থেকে আসছে, সেই জন্য ওরা আমার কাছে আরো সুন্দর। তো এটাও কিন্তু একটা জিনিস যে ওই অনুগামিতা মানে মূর্ধন্য না অনু, এটাও কিন্তু ওই একেবারে আমি যে ভিতরে ভিতরে ঢুকছি এটাও কিন্তু কোথাও যেন পরতে পরতে সেই সৌন্দর্যটা আমার কাছে তুলে ধরে, সেটা ছন্দই হোক, সেটা তার বোধই হোক, সেটা তার বিষয়বস্তুই হোক, তার ছবিই হোক। এটা দিদি কিছুদিন আগে একটা ক্লাসে বলেছিলেন, খুব সুন্দর একটা কথা, যে কবিতাগুলো আমার মনে হচ্ছিল যেন মানুষের মতো। মানে দিদি বলছিলেন যে কবিতার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করো, এক একটা মানুষ এক এক রকম, সেরকম এক একটা কবিতা এক এক রকম, সেই কবিতাগুলোর সঙ্গে সম্পর্কগুলো তৈরি করো। তো আমি যদি ভেতরে ভেতরে ঢুকি আমার কোথাও মনে হয় যে কবিতার সম্পর্ক আরো নিবিড় হয়, যে সম্পর্ক মানে কিন্তু শুধু ভালোবাসা নয়। এটা বিভূতিভূষণ একটা জায়গায় খুব সুন্দর বলেছিলেন, খুব সম্ভবত তৃণাঙ্কুর কিংবা অভিযাত্রীকে, তার ডায়েরির যে লেখাগুলো মানে ডায়েরি সব বিষয়ক লেখা, যে জীবন যদি সুন্দর হতো সেটা তাহলে সুন্দর হতো না যদি শুধু আনন্দের হতো। এবং এরকম কথা লিখছেন, আমি কোট আনকোট বলছি না, কিন্তু কথাগুলো এরকম, যে জীবনে দুঃখ নেই, যে জীবনে শোক নেই, যে জীবনে কোনো অপমান নেই, যে জীবনে বহুদিন আগে হারা মেয়ের মুখ মনে করার সৌভাগ্য নেই, সেই আনন্দময় জীবনকে আমরা যেন ভয় করতে শিখি। তো এই জীবন মানে কিন্তু শুধু আনন্দ নয়, তেমনি সম্পর্ক মানেও শুধু ভালোবাসা নয়। কোনো কবিতার পুঙ্খানুপুঙ্খ জানতে গিয়ে আমার মনে হতেই পারে দূর বাবা এটা না জানাই তো ভালো ছিল, হয়তো একটা খুব সুন্দর প্রেমের কবিতা আমি ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখলাম একটা বইকে নিয়ে লেখা, আর যেমন তেমনি সার করো মনে হলো যে না বাবা এটা না জানলেই ভালো হতো, কিংবা কোনো সময় মনে হলো আরে বাবা এটা দারুণ মজার, কিংবা কোনো সময় মনে হলো যে ও বাবা এটা তো জানতাম না। এই যে সম্পর্ক, এই যে লেয়ারে লেয়ারে, এটাই কিন্তু আসল সম্পর্ক। আমার কিছু জানার পরে কবিতার প্রতি বিতৃষ্ণাও আসতে পারে, ও বাবা এই প্রসঙ্গে লেখা, ওই কবিতাটা আর পড়বই না, কিন্তু এটাও একটা সম্পর্ক। সম্পর্কের মধ্যে অনেক রং থাকে, তখনই কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়, এটা আমার মনে হয়। তো এই পুঙ্খানুপুঙ্খ জায়গা দিয়ে কবিতার সঙ্গেও আমাদের সম্পর্কটা কোথাও দৃঢ় হয়। তাই আমরা সামগ্রিক রূপটা তো দেখবই, কিন্তু যদি আমরা ভেতরে ঢুকি হয়তো আমাদের কাছে সেই সমগ্রতাটা কোনো সময় সুন্দর হয়ে আসবে, আরো সুন্দর হবে। তো এইটা আমার বক্তব্য, কিন্তু কিছুতেই যেন সমগ্র রূপটা হারিয়ে না যায়, ফুলের রূপটাকে আমরা যেন উপেক্ষা না করি।